সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা, সবার আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানো উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ। ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। সামুদ্রিক মৎস্য সম্পদ আমাদের গ্রহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি খাদ্য নিরাপত্তা, জীবিকা এবং বৈচিত্র্যময় জীববৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অতিমাত্রায় মৎস্য আহরণ, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের কারণে সামুদ্রিক মৎস্য সম্পদ হুমকির মুখে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের মতো চীন সরকারও একটি নির্দিষ্ট সময় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে থাকে। পাশাপাশি দেশটির মরুভূমিতে চাষ করা হচ্ছে সি ফুড। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। জমে উঠেছে চীনের দক্ষিণের দুই উপকূলীয় প্রদেশ কুয়াংতুং এবং কুয়াংশিতে সামুদ্রিক খাদ্য বা সি ফুডের বাজার। দীর্ঘদিন পর দেশটির নাগরিকরা সামুদ্রিক খাবার কেনা কিংবা স্বাদ গ্রহণের জন্য ছুটে আসছেন উপকূলবর্তী স্থানগুলোতে। ব্যস্ততার চিত্র চোখে পড়ল কুয়াংতুং প্রদেশের চানচিয়াং শহরে। ভোর ৪টা থেকে শহরের সিফুড বাজারে দেখা গেল উপচে পড়া ভিড়। মাথায় হেডল্যাম্প পরে ম্লান আলোতে সিফুডের পাইকার এবং খুচরা ক্রেতারা বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে শুরু করে সিফুড বাছাই করতে ব্যস্ত। মাছ ধরার মৌসুমের প্রথম দিন হওয়ায় সামুদ্রিক খাবারের বৈচিত্র্য রয়েছে। আমি কিছু চিংড়ি, মাছ এবং কাঁকড়া কিনেছি। যেসব মানুষ সমুদ্র উপকূল থেকে দূরে রয়েছেন, খাবার প্যাকিং এবং ডেলিভারি পরিষেবার মাধ্যমে তারাও অল্প সময়ের মধ্যে তাজা সামুদ্রিক এসব পণ্য কিনতে পারছেন। কুয়াংশি প্রদেশের হেপু কাউন্টির সাথিয়ান বন্দরেও দেখা গেছে একই চিত্র। দিনের আলো ফুটে ওঠার আগেই এই বন্দরেও সামুদ্রিক পণ্যের বাজারও হয়ে উঠেছে প্রাণচাঞ্চল্য। এখানে বৈচিত্র্যময় সি ফুডের খাবারের মধ্যে রয়েছে স্পটেড কাঁকড়া, ক্যাটল ফিশ এবং চিংড়ি। সামুদ্রিক খাবার সস্তা হওয়ায় আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত কিনেছি। এর মধ্যে কিছু আত্মীয়দের জন্য এবং কিছু নিজের জন্য। সামুদ্রিক মৎস্য সম্পদ এবং পরিবেশ রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে গত মে মাস থেকে ৩ মাসের জন্য গ্রীষ্মকালীন মাছ ধরা নিষেধাজ্ঞা দেয় চীন সরকার। এদিকে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাকলামাকান মরুভূমিতে চাষ করা হচ্ছে সিফুড। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। মুক্তা, ঝিনুক, গ্রুপার এবং সিবাসের মতো বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মৎস্য সম্পদ চাষ করা হচ্ছে এই মরুভূমিতে। বায়ংবলিন মঙ্গোলিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ছিমো কাউন্টিতে অবস্থিত এই ফার্মটি অক্সিজেনেটর এবং সক্রিয় ফিডার সহ উন্নত প্রযুক্তি ব্যবহার করে উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। এর ফলেই মরুভূমিতে চাষ সম্ভব হয়েছে। প্রায় ১.৩ হেক্টর জায়গা জুড়ে এই ফার্মে 2টি মাছের পুকুর, একটি প্রজনন পুল এবং একটি সামুদ্রিক খাদ্য উৎপাদন ওয়ার্কশপ রয়েছে। ৩ মাসের নির্মাণ কাজ শেষে জুন মাস থেকে এর কার্যক্রমও শুরু করা হয়েছিল। পুকুরগুলোতে বর্তমানে প্রায় ১ লাখ সামুদ্রিক মাছ রয়েছে। এছাড়া রয়েছে সোনালী পমফ্রেট, গ্রুপার এবং সিবাস। পাশাপাশি ২ মিলিয়ন ঝিনুক এবং অন্যান্য জলজ প্রাণীও রয়েছে। ফার্মের প্রযুক্তিবিদরা মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করার কাজটি নিয়মিতভাবেই করে যাচ্ছেন। প্রয়োজন অনুযায়ী চাষের কৌশল সমন্বয়, পানির মান পরীক্ষা এবং পরজীবী ট্রিটমেন্টের কাজও করছেন তারা। এর ফলেই মূলত মরুভূমিতে সামুদ্রিক খাদ্য চাষের সাফল্য নিশ্চিত হয়েছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। ৩.৫ মাসের গ্রীষ্মকালীন মাছ ধরার নিষেধাজ্ঞার পর পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের লিয়ানচিয়াং থেকে আবার শুরু হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রযাত্রা। শুক্রবার ৮,১০০টিরও বেশি নৌকা করে এই সমুদ্রযাত্রা শুরু করে জেলেরা।
এদিকে লিয়ানচিয়াং স্বাগত জানিয়েছে ফিরে আসা মাছ ধরার নৌকাগুলোর প্রথম দলকে। এই জেলেরা এখন তাজা সামুদ্রিক মাছ বাজারে সরবরাহ করতে ব্যস্ত সময় পার করছে। লিয়াংচিয়াং এর হুয়াংছি ন্যাশনাল সেন্ট্রাল ফিশিং পোর্টের লুতাও পরিবহন টার্মিনালে জেলেরা ট্রলার থেকে কাঁকড়া, অক্টোপাস এবং অন্যান্য সামুদ্রিক মাছের প্রথম চালানে একটি স্বচ্ছ পদ্ধতি গ্রহণ করেছে, যাতে সামুদ্রিক মাছের আকার অনুযায়ী সাজানো, ঝুড়িতে প্যাক করা এবং ওজন করা যায়। উত্তর পশ্চিম চীনের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষকরা তাদের পণ্য বিক্রির জন্য বেছে নিয়েছেন লাইভ স্ট্রিমিং পদ্ধতিকে। এই পদ্ধতিতে তারা সারা চীনে নিজেদের বিশেষ পণ্য যেমন গোজিবেরি, ভেড়া ও গরুর মাংস বিক্রি করছেন। বিস্তারিত শান্তা মারিয়ার প্রতিবেদনে। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি খামার থেকে বিক্রি হচ্ছে ভেড়া। গ্রামবাসী খামারিরা নিজেরাই কৃষিপণ্য বিক্রির মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করছেন। প্রথম যখন লাইভ স্ট্রিমিং করি তখন আমি শুদ্ধভাবে কথাও বলতে পারতাম না, তবে প্রথম প্রচেষ্টাতেই আমি 10টি ভেড়া বিক্রি করে দারুণ আনন্দ পাই। তখন থেকে বিক্রি বাড়ছে। আমি প্রতিদিন 100, 200, 300 ভেড়াও বিক্রি করতে পারি। একদিনে এমনকি 800 ভেড়াও বিক্রি করেছি। উত্তর পশ্চিম চীনের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের চংনিং কাউন্টির তা চানছাং গ্রামের অধিবাসীরা এভাবে বিভিন্ন পণ্য সরাসরি বিক্রি করে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে তুলছেন। এই গ্রামের একজন বিখ্যাত লাইভ স্ট্রিমার চাং সিয়াওহং। তিনি তার স্মার্টফোন ব্যবহার করে ইমেজ পাঠিয়ে প্রতিদিন পারিবারিক খামারের ভেড়া বিক্রি করেন। তবে লাইভ স্ট্রিমিং শেখাটা চাংয়ের জন্য সহজ হয়নি। 4 বছর আগে যখন প্রথম লাইভ স্ট্রিমিং শুরু করেন তখন ঠিকভাবে গুছিয়ে কথা বলতেও পারতেন না। তবে তিনি বুঝতে পারেন এইভাবে বাজারজাতকরণের মাধ্যমে বিক্রি অনেক বেশি করা সম্ভব। চাংয়ের সাফল্যে অনুপ্রাণিত হয়ে তা চানছাং টাউনের ৭৯,০০০ বাসিন্দা অনলাইন কমার্সে আগ্রহী হন। এই টাউনের ৬৩% হুই জাতিগোষ্ঠীর মানুষ। মাটন, বিফের পাশাপাশি এখানকার আরেকটি জনপ্রিয় কৃষিপণ্য গোজিবেরি। ২০২০ সালের পর থেকে এখানে লাইভ স্ট্রিমারদের সংখ্যা বাড়ে। কাউন্টির প্রথম সোশ্যাল মিডিয়া ইনকিউবেশন বেস প্রতিষ্ঠিত হয়। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোজিবেরি সহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি হয়। ইনকিউবেশন বেসের মাধ্যমে লাইভ স্ট্রিমিং ক্রেজ সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ক নীতি ও চর্চা সংক্রান্ত জ্ঞানের ঘাটতি রয়েছে অনেক কৃষকের মধ্যে। এজন্য স্থানীয় কমিউনিস্ট পার্টির কর্মীরা কৃষকদের কিভাবে যথাযথ প্রক্রিয়ায় লাইভ স্ট্রিমিং করতে হয় তা শেখাচ্ছেন। আমি সারা বছর শুকনো গোজিবেরি বিক্রি করি, তবে জুন থেকে জুলাই মাসে আমি তাজা গোজিবেরি বিক্রি করি। শীতকালে আমরা বিফ ও মাটন বিক্রি করি। এবছর 40 টনেরও বেশি তাজা গোজিবেরি বিক্রি করেছি, যার ফলে প্রতিদিন 20,000 ইউয়ানেরও বেশি আয় হয়েছে। ইউয়ানফাং গ্রাম লাইভ স্ট্রিমার গ্রামীণ সমবায় ও কৃষকদের সমন্বয়ের মাধ্যমে একটি মডেল স্থাপন করেছে এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সহ পণ্য বাজারজাতকরণের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করছে। আমরা আশা করি লাইভ স্ট্রিমারদের এই পণ্যের বিক্রি 100 মিলিয়ন ইউয়ান ছাড়াবে। তাচানছাং গ্রামে এখন 113 জন নিয়মিত লাইভ স্ট্রিমার আছেন, যারা গত 3 বছরে 170 মিলিয়ন ইউয়ানের বেশি বিক্রি করেছেন এবং 6 শতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। 2 জিগরে বেশি সময় ধরে ক্যামেলিয়া চাষে নিবেদিত রয়েছেন হুয়াং ওয়েনচং। ডাক্তার পেশা থেকে অবসর নিয়ে এই ক্যামেলিয়া চাষে নিজেকে যুক্ত করেছেন। নতুন জাতের ক্যামেলিয়া চাষ পদ্ধতি অনুসরণ করে এখন সফল উদ্যোক্তা তিনি। বিস্তারিত প্রতিবেদনে। 84 বছর বয়সী হুয়াং ওয়েনচং পেশায় ছিলেন একজন ডাক্তার। এখন ডাক্তারি পেশা থেকে অবসর নিয়ে চাষ করছেন ক্যামেলিয়া। বিশাল জায়গা জুড়ে তার ক্যামেলিয়া বাগান, যেখানে নানা প্রজাতির ক্যামেলিয়া চাষ করছেন তিনি। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের পাহাড়ে এই বাগান গড়ে তুলেছেন হুয়াং।
কুনমিংয়ের শহরতলির উন পর্বতের ১৩ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানের পুরো জমিটাই লিজে নিয়েছেন হুয়াং। এটি একটি বন্য ক্যামেলিয়া। এটিতে ছোট একটি পাপড়ি ফুল রয়েছে এবং রং যদিও একদম পরিচিত ক্যামেলিয়া ফুলের রং নয়, তবে এটি ইউনান ক্যামেলিয়া ফুলের জিন বহন করে। বিশ্বের ক্যামেলিয়া প্রজাতির প্রায় ১/৩ জন্ম এই ইউনান প্রদেশে। এই প্রদেশে ৩০,০০০-এরও বেশি ক্যামেলিয়া প্রজাতির মধ্যে মাত্র ১০% শিকড় এই প্রদেশে রয়েছে। চীন এবং পশ্চিমা বিশ্বের ক্যামেলিয়া মিলিয়ে আমরা উন্নত জাতের ক্যামেলিয়া চাষ করতে পারি। এতে করে পূর্ববর্তী জাতগুলো থেকে একদম আলাদা হবে। গেল ২৭ বছরে ২০০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক জাতের ৩ লাখেরও বেশি ক্যামেলিয়া জন্মেছে এবং তার ক্যামেলিয়া বাগানটি এখন ক্যামেলিয়া জাতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রজনন স্থান এবং বীজ ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। ছাই ইয়ানফেই ইউনান একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেসের ফ্লাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের একজন রিসার্চ ফেলো। তিনি কাজ করছেন বৃহত্তর আন্তঃনির্দিষ্ট এবং আন্তঃজেনারিক হাইব্রিডাইজেশন প্রচেষ্টার মাধ্যমে নতুন উচ্চমানের ইউনান ক্যামেলিয়া জাতের প্রজননে। তিনি তার কাজের প্রথম বছরে রডোডেনড্রন এবং গোলাপের মতো কাঠের ফুলগুলো সম্পর্কে জানার পর বিশেষত্ব হিসেবে বেছে নিয়েছিলেন ক্যামেলিয়া। আর এই ক্যামেলিয়া নিয়ে কাজ করার জন্য আদর্শ স্থান হিসেবে তিনি কাজ শুরু করেন হুয়াংয়ের এই বাগানে, যাকে তিনি অভিহিত করেছেন সোনার খনি হিসেবে। ক্যামেলিয়ার সংখ্যা বাড়ানো বিশেষভাবে চ্যালেঞ্জিং, কেননা এই ফুল ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রতি পডে মাত্র ২ থেকে ৩টি বীজ দিয়ে বছরে একবার ফুল ফোটে। হুয়াংয়ের এই বাগানে ১০ বছরেরও বেশি সময় ধরে গবেষণা করে ছাই শুধুমাত্র ৩টি নতুন জাত উদ্ভাবন করেছে। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনাদের খাবারের টেবিলে এখন বিভিন্ন দেশের মজাদার খাবারের সমারোহ দেখা যায়। বিশেষত ভিয়েতনামের ডুরিয়ান এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চীনাদের কাছে। ২০২৩ সালে ভিয়েতনামের এই ফলটি চীনে আমদানি হয়েছে প্রায় ৫ লাখ টন, যার ফলে চীনের অর্থনীতিতে যোগ হয়েছে নতুন মাত্রা। বিস্তারিত নাজমুল হক রায়ানের প্রতিবেদনে। ডুরিয়ান ফল তার অনন্য স্বাদ এবং সুগন্ধের জন্য বিখ্যাত, তবে ভিয়েতনামের ডুরিয়ান বিশ্বের অন্যতম সুস্বাদু বলেই পরিচিত। ২০২২ সালের আগস্টে চীন প্রথম ভিয়েতনাম থেকে তাজা ডুরিয়ান আমদানির অনুমতি দেয়। এরপর থেকেই এই ফলটি চীনা বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের হখৌ কাউন্টিতে অবস্থিত চীন ভিয়েতনাম সীমান্তের হখৌ বন্দর ডুরিয়ান আমদানির প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৩ সালে ভিয়েতনাম থেকে চীনে ৪,৯০,০০০ টন ডুরিয়ান আমদানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১,১০০% বেশি। এর মোট মূল্য প্রায় $২.১ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের প্রথমার্ধে ভিয়েতনাম থেকে ১.২ বিলিয়ন মার্কিন ডলারের ডুরিয়ান আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৬% বেশি। ২০১৮ সাল থেকেই হখৌ কান্ট্রিতে ফল আমদানির ব্যবসা করছেন হান তাও। এখন তিনি চীনা আমদানিকারকদের কোল্ড চেইন পরিবহন পরিষেবা প্রদানের দিকে ঝুঁকছেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত হখৌ কাস্টমস ১০ লাখ টনেরও বেশি পণ্যের আমদানি ছাড়পত্র দিয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫২% বেশি। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, তাজা পণ্যের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। নাজমুল হক রায়ান, সিএমজি বাংলা।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।